শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম। কদমতলা পূর্বশ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আছে আমাদের নবম শ্রেণীর, এটা আমার দ্বিতীয় ক্লাস। আমি গত সপ্তাহে আরেকটা ক্লাস নিয়েছিলাম, সেটা হচ্ছে অনুশীলনী 4.1-এর উপর। সেখানে আমরা 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলি দেখেছি। আজকে আমরা 9 থেকে শুরু করব। তো দেখি 9 নম্বর অঙ্ক থেকে কি আছে, আমরা শুরু করি। আচ্ছা, খেয়াল করো 9 নম্বর অঙ্কে এখানে আমাদের আছে 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। তো আমরা এটা কিভাবে সমাধান করব একটা একটা করে দেখি। খেয়াল করো 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক আছে 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। তো আমরা দেখতেই পাচ্ছি 4 কে আমরা কি লিখবো, ক্লিয়ার দেখা যাচ্ছে। 4 কে লেখা যাবে 2 স্কয়ার ডিভাইড উপর আছে পাওয়ার n minus 1 ডিভাইড বাই 2 to the power n minus 1। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, এটা কিন্তু -1টা কিন্তু পাওয়ারের সাথে না, -1টা হচ্ছে 2 এর সাথে। সুতরাং কখন পাওয়ার লিখতে হবে কখন লিখতে হবে না সেটা যদি স্পষ্ট না লেখো তাহলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা এটাকে লিখি। খেয়াল করো এই 2 এবং n কে যদি আমি জায়গায় ইন্টারচেঞ্জ করি, জায়গাকে পরিবর্তন করি, তাহলে এটা লেখা যায় -1 2 to the power n minus 1। কেন পরিবর্তন করলাম? কারণ যদি আমরা পরিবর্তন করি তো আমরা এটা মনে ধরি, তাহলে এখানে একটা আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি 2 to the power n plus 1 ইনটু 2 to the power n minus 1, আর নিচে আমাদের আছে 2 to the power n minus 1। আমরা যদি এই অংশ থেকে অংশ কেটে দিই তাহলে কি থাকতেছে 2 to the power n plus 1। এই হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। আর একটা জিনিস, যেহেতু এটা প্রমাণ করো তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে পারবো। এটা লেফট হ্যান্ড সাইড হলে অবশ্যই এটা রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। বুঝতে পেরেছো তোমরা? এখন আমরা দেখব পরবর্তী অঙ্কটা কিভাবে করব আমরা। খেয়াল করো পরবর্তীটা একটু বড় দেখা যাচ্ছে, কিন্তু বড় মানেই জটিল অঙ্ক নয়, বড় মানেই সোজা অঙ্ক। আমরা দেখি কিভাবে পরবর্তী অঙ্কটা করব। তো আমরা আবার বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা স্টার্ট করব। তো সবাই শুরু করি। 10 নম্বর লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড লিখব, পুরোটা অংশ লিখে নেব আমরা। 2 to the power 2p plus 1 3 to the power 2p plus q 5 to the power p plus q 6 to the power p 3 to the power p minus 2 6 to the power 2p plus 2 এবং 10 to the power q 15 to the power p এবং q। আচ্ছা, এখন 6 10 15 এই সংখ্যাগুলোকে আমরা ভাগ করব, অর্থাৎ এইগুলোকে আমরা ছোট সংখ্যায় নিয়ে আসবো। আর বাকি যেগুলো আছে দেখো মৌলিক সংখ্যা আছে 2 3 5, এটাকে অপরিবর্তনশীল রাখবো আমরা। তাহলে করি, তাহলে 2 to the power 2p plus 1 এটা ঠিক থাকবে, 3 to the power 2p plus k এটাও ঠিক থাকবে, 5 to the power 2p plus k এটাও ঠিক থাকবে। 6 কে আমরা কি লিখতে পারি 2 into 3, আর বাইরে পাওয়ার আছে p। ঠিক অনুরূপভাবে আমরা নিচে যদি লিখি তাহলে 6 কে লেখা যাবে 2 into 3 to the power 2p plus q, 10 কে লেখা যাবে 2 into 5 to the power p, 15 কে লেখা যাবে 3 into 5 to the power q। ঠিক আছে বন্ধুরা? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটা হচ্ছে মূল কাজ। এখন আমরা এখান থেকে সূত্রটা অ্যাপ্লাই করব। কিভাবে দেখো, 2 into 3 to the power p, আমরা এটাকে লিখতে পারবো 2 to the power p 3 to the power p, অর্থাৎ পাওয়ারটাকে আমরা সূত্র অনুযায়ী ভাগ করে দিতে পারি, দুইজনকে বন্টন করে দিতে পারি। তো আমরা লিখে ফেলি। এখানে লেখা যাবে 2 to the power 2p plus 1 3 to the power 2p plus q 5 to the power p plus q 2 to the power q p 3 to the power p। ঠিক অনুরূপভাবে নিচে লিখব আমরা 3 to the power p minus 2, এখানে লিখব 2 to the power 2p plus 2 3 to the power 2p plus 2। খেয়াল করো এই পাওয়ারটা আমরা দুইজনকে দিয়ে দিলাম,
এখানে লেখা যাবে 2 টু দি পাওয়ার পি ইন্টু 5 টু দি পাওয়ার পি, এখানে লেখা যাবে 3 টু দি পাওয়ার কিউ 5 টু দি পাওয়ার কিউ। আমরা কি করলাম, সূত্র অ্যাপ্লাই করলাম এখানে। এখন যে কাজটা করব দেখো, যে সকল সংখ্যার বেজ একই তাদের পাওয়ারের সময় কি গুণের সময় পাওয়ার কি হবে, যোগ হবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে বেস 2, এখানে বেস 2, এই পাওয়ার যোগ হবে। এখানে বেস 3, এখানে বেস 3, এখানে বেস 3, তিনটা পাওয়ার যোগ হবে। তাহলে আমরা একটু কাজ করি, লিখে ফেলি আমরা উপরে লব থেকে শুরু করি। তাহলে 2p প্লাস 1, আর এখানে আছে একটা p। এবার 3 করব, 3 টু দি পাওয়ার 2p প্লাস q, আর এখানে একটা আছে আরেকটা p। আর 5 কিছুই নেই, 5কে রেখে দেব। ঠিক নিচে আমরা 2 থেকে শুরু করি, 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, এখানে আছে প্লাস p। হ্যাঁ, এবার 3 দিয়ে করব আমরা, 3 টু দি পাওয়ার p মাইনাস 2, এখানে আছে প্লাস 2p প্লাস 2, এবং শেষে আছে একটা প্লাস q। আর 5-এ আছে, খেয়াল করো, 5p 5q, তার মানে 5p প্লাস q। এখন আমরা একটা কাজ করি, সেটা কি, যোগ করে ফেলি। উপরে যে সংখ্যাগুলো একই রকম আছে যোগ করি। 2p p 3p প্লাস 1, এটাকে লেখা যাবে 2p p 3p প্লাস q 5 টু দি পাওয়ার p প্লাস q। আচ্ছা, এখন নিচে হরে p আর 2p 3p প্লাস 2, 3 লেখা যাবে কি, দেখো 2 বাদ যাবে, 2 কি হচ্ছে, বাদ যাচ্ছে। 2p আর p 3p, আর প্লাস একটা q থাকতেছে, আর 5-এর হলো থাকতেছে p প্লাস q। ঠিক আছে, এখন আমরা দেখব, দেখো উপরের অংশের বেস 2, নিচের অংশের বেস 2 এবং পাওয়ার আছে। তাহলে ভাগের সময় মাঝখানে একটা দাগ চিহ্ন, মানে কি, এটা হচ্ছে ভাগ। আর ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হবে, ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ, পাওয়ার পর বিয়োগ হবে। তাহলে আমরা করে ফেলি। তাহলে আমরা এখানে লিখব 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2। খেয়াল করো বন্ধুরা, কেন মাইনাস হয়েছে। আমরা যদি এই অংশের আগে একটা মাইনাস ধরি, তাহলে আমার মাইনাস যদি সামনে থাকে, ব্র্যাকেট তুলে ফেললে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়, সেই কারণে আমাদের মাইনাস 2 হয়েছে। এখানে হবে একইভাবে অনুরূপভাবে 3p প্লাস q মাইনাস 3p মাইনাস q, একইভাবে 5p প্লাস q মাইনাস p মাইনাস q। আচ্ছা, এখন দেখো আমরা কি লিখতে পারি, pp বাদ যাচ্ছে, তাহলে মাইনাস 2 প্লাস 1, দ্যাট মিনস মাইনাস 1। আর এখানে 3p পজিটিভ, 3 কে নেগেটিভ বাদ যাচ্ছে, প্লাস q মাইনাস q বাদ যাচ্ছে, তার মানে 0 থাকতেছে। আর 5-এও 0 থাকতেছে। কিভাবে, p কাটা যাচ্ছে, প্লাস p মাইনাস p প্লাস q মাইনাস q, তার মানে এখানে থাকতেছে 2 ইনভার্স 3 টু দি পাওয়ার 0 5 টু দি পাওয়ার 0। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, 2 এর ইনভার্স 1, এটাকে লেখা যাবে হাফ। 3 টু দি পাওয়ার 0, তার মান 1, তোমরা জানো, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। আর 5 টু দি পাওয়ার 0, তার মান হচ্ছে 1। তার মানে হাফের সাথে যদি 1 এবং 1 গুণ করি, তার মানে পাওয়া যাচ্ছে হাফ। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। বুঝতে পেরেছো? অঙ্কটা বড় হলেও কাজগুলো তত জটিল নয়। তুমি প্রত্যেকটা স্টেপে সূচকীয় যে সূত্রগুলো আছে সেটা যদি প্রয়োগ করতে পারো, তাহলে অঙ্ক কখনোই কঠিন মনে হবে না। অঙ্ক কঠিন হয় যখন আমরা সূত্র জানি না, সূত্রকে ব্যবহার করতে পারি না। সুতরাং সূত্রগুলো আগে জানবো, তারপর এটা ব্যবহার করব। এই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, সেটা হচ্ছে অঙ্ক নাম্বার 11। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি অঙ্ক নাম্বার 11-তে। খেয়াল করো, অঙ্ক নাম্বার 11 থেকে শুরু করে বাকি যে অঙ্কগুলো আছে, দেখবে সবগুলোর উত্তরই হচ্ছে 1, অর্থাৎ ডান পক্ষে উত্তর 1 আছে। এবং সবগুলোই দেখবে, আমি 11টা করাবো, তোমরা তাহলে 11 12 করাবো, 13 তোমরা বাসায় করতে পারবে, 14 পারবে, 15 পারবে। ঠিক আছে, আমি এখানে 13 নম্বর প্রশ্ন তুলে নিই, কারণ 13 নম্বর প্রশ্নটা এগুলোর মতোই, তোমরা দেখলেই পারবে। তো আমরা 11 নম্বরটা শুরু করি। 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে খেয়াল করো, l ডিভাইডেড বাই m হোল টু দি পাওয়ার n ইন্টু
a to the power m divide n whole to the power l, a to the power n divide a to the power l whole to the power m। তো আমরা এখানে তিনটা অংশ আছে। তো প্রথম যে কাজটা করব, দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে বেজ একই, তাহলে বেজ যদি একই থাকে ভাগের ক্ষেত্রে আমাদের সূচকীয় সূত্রটা কি, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হবে, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো a to the power l মাইনাস m, আর বাহিরে আমাদের কি ছিল, একটা n ছিল। ঠিক একই সূত্র বাকি দুটোতে আমরা অ্যাপ্লাই করব, a to the power m মাইনাস n l to the power a to the power n মাইনাস l all to the power m। খেয়াল করো একই কাজ করেছি আমরা। এখন যে কাজটা করব, এই বাইরের পাওয়ারের সাথে ভিতরের পাওয়ারকে আমরা কি করব, গুণ করে দেব। আমরা গুণ করে দেব। তো গুণ করে দিই, কি দাঁড়াচ্ছে, a to the power nl মাইনাস mn, a to the power ml মাইনাস nl, a to the power mn মাইনাস ml। কি করেছি, গুণ করেছি। দেখো এই n দিয়ে দুইজন কি গুণ করেছি, এই n দিয়ে দুইটাকে এবং n দিয়ে দুইটাকে। এখন দেখো এই তিনটা অংশের মাঝখানে গুণ চিহ্ন আছে, আর গুণ চিহ্ন যদি থাকে তাহলে সূচকীয় সূত্র বলতেছে গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয়, এবং প্রত্যেকের বেজ দেখো তোমরা একই আছে। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি a to the power nl মাইনাস mn প্লাস ml মাইনাস nl প্লাস mn মাইনাস ml। আর তোমরা এটা যে এর পাওয়ার, সেটা যেন পাওয়ারের জায়গায় হয়, অর্থাৎ উপরে লিখবে, পাশে লিখলে কিন্তু অঙ্কটা কাটা যাবে, খেয়াল রাখবে। এখন আমরা দেখি কিছু কাটাকাটি যায় কি না। দেখো প্লাস nl এর সাথে মাইনাস nl কাটা যাচ্ছে, মাইনাস mn এর সাথে প্লাস mn কাটা যাচ্ছে, প্লাস ml এর সাথে মাইনাস ml কাটা যাচ্ছে। তার মানে আমাদের উপরে কিছুই থাকতেছে না, অর্থাৎ শূন্য, a to the power শূন্য। আর a to the power শূন্য তার মান কত হয়, 1, আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। সুতরাং এটা হচ্ছে আমাদের আনসার। সুতরাং বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। খুবই সোজা, বুঝতে পেরেছ? তো এই হচ্ছে 11 নাম্বার। 11 থেকে শুরু করে তোমাদের 15 নাম্বার পর্যন্ত এই রকমের, অর্থাৎ ভাগ থাকলে তোমরা সূচকের সূত্র অ্যাপ্লাই করবে, ভাগের সূত্র, গুণ থাকলে সেখানে গুণের সূত্র অ্যাপ্লাই করবে, শেষে আসবে a to the power 0, কখনো আসতে পারে x to the power 0, তার মানে তার 1। তারপরে আরেকটা অঙ্ক করব। তো আমরা 14 নাম্বারটা করব। আমি একটু 14 নাম্বারে চলে যাচ্ছি, আশা করি তোমরা 12 নাম্বারটা পারবে। আমরা এখন 14 নম্বর অঙ্কে চলে যাব। দেখি 14 নম্বর অঙ্কটা কিভাবে করতে হয়। তো 14 নম্বর অঙ্কে বলতেছে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা 14 নম্বর অঙ্কটা তুলব। তো 14 নম্বর অঙ্কটা x to the power a divided by x to the power b whole to the power a plus b, x to the power b by x to the power c whole to the power b plus c, x to the power c by x to the power a whole to the power c plus a। আচ্ছা, তো আগের মতো আমরা সূচকের সূত্র অ্যাপ্লাই করি, দেখি। যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হবে, এবং শেষে যে পাওয়ারটা থাকবে সেটা আমরা বসিয়ে দেব, b মাইনাস c b প্লাস c x to the power c মাইনাস a, এটা হবে c প্লাস a। এখন ভিতরের পাওয়ারের সাথে বাহিরের পাওয়ারকে আমরা কি করব, গুণ করব। তাহলে দেখো a প্লাস b এবং a মাইনাস b গুণ করলে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ এটা একটা সূত্রই আছে। পরবর্তী অংশ b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এটা হবে c স্কোয়ার x টু দি পাওয়ার c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখন দেখো মাঝখানে গুণ চিহ্ন, প্রত্যেকের বেজ x, সুতরাং গুণের সময় পাওয়ারে যোগ হবে। আমরা সূত্র অ্যাপ্লাই করব এখানে, x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। দেখো প্রত্যেকের সাথে কাটা যাচ্ছে, একটা নেগেটিভ মান একটা পজিটিভ মানের সাথে কাটা যাচ্ছে, a স্কোয়ার
সুতরাং এক্স টু দি পাওয়ার 0 আর এক্স টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1, আর 1 হচ্ছে আমাদের এই অঙ্কের ডান পক্ষ। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড আমরা লিখতে পারি। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের এখানে 13 নম্বর অঙ্ক, 12 নম্বর অঙ্ক আমরা করিনি। 12 নম্বর অঙ্ক তোমরা প্রথমে কি কাজ করবে, এই ভাগের সূত্র অ্যাপ্লাই করবে 3টে অংশে, এরপর সেগুলো মাঝখানে যেহেতু গুণ চিহ্ন আছে পাওয়ার পরে যোগ হবে একই রকমের, এজন্য আমরা এটা করলাম না। এখন আমরা চলে যাব 15 পর্যন্ত তোমরা করবে, আমরা এখন 16 নম্বর অঙ্কে চলে যাব। এই প্রমাণ করো চ্যাপ্টারের, অর্থাৎ 9 থেকে 16 পর্যন্ত হচ্ছে প্রমাণ করো, আমরা এখন 16 নম্বর অঙ্ক করব। তো 16 নম্বর অঙ্কটা দেখি কিভাবে করতে হয়। 16 আমরা প্রথমে লিখব, দেওয়া আছে খেয়াল করো a টু দি পাওয়ার x সমান b, b টু দি পাওয়ার y এর মান c এবং c টু দি পাওয়ার z এর মান হচ্ছে a। আচ্ছা, আমরা এখন শুরু করি। তো c টু দি পাওয়ার z ইকুয়াল টু a দিয়ে করব। তুমি ইচ্ছে করলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b অথবা b টু দি পাওয়ার ইকুয়াল টু c যে কোনো একটা দিয়ে অঙ্ক শুরু করা যাবে। তো আমি এই অংশটা দিয়ে শুরু করছি। আচ্ছা, এখানে দেখো শুধু c এর মানটা কি, আসলে শুধু c এর মানটা হচ্ছে b টু দি পাওয়ার y। তো আমরা c এর জায়গায় b টু দি পাওয়ার y টা বসিয়ে দেব, b টু দি পাওয়ার y, আর আগের পাওয়ারটা ঠিক থাকবে। এখন আমরা লিখব b টু দি পাওয়ার yz ইকুয়ালস টু a, বা এখন আমরা দেখব b এর মানটা কত। b এর মানটা হচ্ছে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x, বাইরে হবে yz ইকুয়ালস টু a। আমরা যদি এখন গুণ দিয়ে দেই a টু দি পাওয়ার x yz ইকুয়ালস টু a। আচ্ছা, এখন এর উপরে আমরা মনে মনে একটা পাওয়ার 1 ধরতে পারি। এর জন্য একটা সূত্র আছে, খেয়াল করো। তো যেহেতু দুই পক্ষে বেস একই, তাহলে আমাদের সূত্রটা বলতেছে পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার। আমি সূত্রটা আলোচনা করব, তার আগে অঙ্কটা আমি একটু দেখে নিই। সুতরাং দেখো, যখন মনে রাখবা বেস দুই পক্ষের বেস একই থাকবে, বেস দুটো বাদ যাবে, সুতরাং পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার x y ইকুয়াল টু x, সেটা হচ্ছে দেখানো হলো, শুট। তো আমরা সূত্রটা কি আসলে, তাহলে আমরা সূত্রটা দেখি, খেয়াল করো। আমি সূত্রটা তোমাদের বলে দেই, তোমরা একটু সূত্রটা খেয়াল করবে। যদি এই অংশের জন্য দুইটা সূত্র আছে, খেয়াল রাখবে, a টু দি পাওয়ার x এবং a টু দি পাওয়ার y যদি সমান হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, খেয়াল করো, x ইকুয়াল টু y। যেহেতু বেস দুটো সমান, x ইকুয়াল টু y হবে। আরেকটা সূত্র আছে, a টু দি পাওয়ার x এবং b টু দি পাওয়ার x যদি সমান হয়, খেয়াল করো এখানে কিন্তু বেস ভিন্ন, পাওয়ার একই, সুতরাং এখান থেকে আমরা লিখতে পারবো a ইকুয়ালস টু b। তো আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে আমাদের প্রথমটা অ্যাপ্লাই করেছি। ঠিক আছে বন্ধুরা, তো এই হলো আমাদের 9 থেকে 16 নম্বর পর্যন্ত আজকের অঙ্ক। তো আমরা 9 থেকে 16 করেছি। তো পরবর্তী অঙ্ক আছে সমাধান। তো দেখি আমরা পরবর্তী সমাধানটা আজকে করব। তো সমাধান করে তোমাদের আমি পরবর্তী SW দিয়ে দিব। আমরা এখন পরবর্তী অঙ্কে যাব। আমরা 9 থেকে 16 পর্যন্ত অঙ্ক করেছিলাম, এখন আমরা সমাধান করব। কিভাবে সমাধান করতে হয় তা আমরা দেখব, কিভাবে সমাধান করতে হয়। 17 নম্বর অঙ্ক দিয়ে স্টার্ট করব আমরা। খেয়াল করো সবাই, 17 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব। তো 17 নম্বর অঙ্কে আছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। তো এখানে অঙ্কগুলো বুঝতে পারলে বাকিগুলো পারবে। কিভাবে দেখো, আমরা 4 কে লিখতে পারবো 2 স্কয়ার, আর উপরে বাইরে আছে পাওয়ার x, আর 8 কে লিখতে পারবো 2 কিউব। খেয়াল করো, ওই যে 2 বেস আছে, 2 বেসকে মেলাতে হবে। এখানে লেখা যাবে 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 3। একটু আগে যে সূত্রটা আমরা লিখেছিলাম, খেয়াল করো, 2 টু দি পাওয়ার x সমান সমান 2 টু দি পাওয়ার 3, সেই সূত্রটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, যেহেতু দুই পক্ষের বেস একই, তাহলে পাওয়ার দুটো সমান হবে। এখান থেকে আমরা লিখতে পারি 2x সমান সমান 3, বা
x ইকুয়াল টু 3/2। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3/2। দেখো, আচ্ছা, এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। পরবর্তী অঙ্ক হচ্ছে 18 নম্বর অঙ্ক। খেয়াল করো, 18 নম্বর অঙ্কে করবো আমরা। তো 18 নম্বর অঙ্ক বলছে যে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128, 128। যেহেতু বাম পক্ষে দেখো 2 আছে, সুতরাং 2কে আর কিছুই করা যাবে না, 2কে আমরা রেখে দিই। এখন বেজ মিলাতে হবে, কারণ সূত্র বলতেছে বেজ একই হলে পাওয়ার দুটো সমান হয়। যেহেতু বাম পক্ষের বেজটা 2 আছে, তুমি ডান পক্ষে বেজ 2 ধরে পাওয়ারকে মেলাবে। এখন আমরা বের করব যে 2 এর উপর কত পাওয়ার করলে তার মানে 128 হয়। তো আমরা জানি যে 2 এর উপর 7 যদি পাওয়ার দিই, অর্থাৎ 2 to 7 হচ্ছে 128, 128। তো এখন সূত্র অ্যাপ্লাই করো। সুতরাং 2x plus 1 equals to 7, বা 2x সমান সমান 7 minus 1, বা 2x equal to 6, x equal to 6/2, তার মানে x এর মান হচ্ছে 3। এখানে আমরা লিখব নির্ণয় সমাধান x সমান সমান 3। দেখো, খুবই সোজা। এরপর আমাদের 19 এবং 20 দুইটা অঙ্ক আছে। তো আমরা 19 এবং 20, তো আমরা 19 নম্বর অঙ্কটা যাই। 19 নম্বর অঙ্কটা বলছে, 19 নম্বর অঙ্কটা যাই। দেখো, 19 নম্বর অঙ্কটা আমাদের কি বলতেছে, √3 টু দি পাওয়ার x প্লাস 1 সমান সমান কিউবিক √3 টু দি পাওয়ার 2x মাইনাস 1। ঠিক আছে? তো আমরা একটা জিনিস বলে নিই, আমরা জানি যে রুটকে যদি আমরা কনভার্ট করি তাহলে তার মানে আমরা হাফ লিখতে পারি, রুট মানে হাফ। আর একটা রুট দিয়ে ভিতরে জায়গায় 3 থাকে, তার মানে হচ্ছে এর মানে হচ্ছে 1/3। রুটকে কনভার্ট করলে হবে হাফ, আর কিউবিক রুটকে কনভার্ট করলে 1/3। এটা হচ্ছে কি বর্গমূল, এটা হচ্ছে ঘনমূল। তো সুতরাং আমরা যেখানে রুট থাকবে হাফ লিখব। তো আমরা এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার হাফ, আর পাওয়ার হচ্ছে x প্লাস 1। এখানে লিখব 3 টু দি পাওয়ার 1/3, পাওয়ার হচ্ছে 2x মাইনাস 1। এখন ভিতরের পাওয়ারের সাথে বাইরেটা গুণ করে দেব। তো 3 টু দি পাওয়ার x প্লাস 1/2, কারণ হাফের সাথে গুণ হলে 2 হবে নিচে, আর উপর হবে x প্লাস 1। আর এটা গুণ করলে হবে 2x মাইনাস 1/3, 3টা হবে নিচে। এখন দেখো, আমরা সূচকের সূত্র 3 পেজ একই, সুতরাং পাওয়ার দুটো সমান হবে x প্লাস 1/2, 2x মাইনাস 1/3। এখন যদি এটাকে আমরা আর গুণ করো, এটাকে 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে 4x মাইনাস 2, এটাকে গুণ করো 3x প্লাস 3। সুতরাং 4x মাইনাস 3x, x গুলোকে বামে নিয়ে আসলাম, আর 2 ডান পাশে প্লাস 2 হয়ে যাবে, বা x ইকুয়াল টু 5। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান x ইকুয়ালস টু 5। দেখো, এ হচ্ছে আমাদের 19 নম্বর প্রশ্নের সমাধান। 20 নম্বর অঙ্কটা একটু ডিফারেন্ট অঙ্ক। হ্যাঁ, 20 নম্বরটা কিভাবে ডিফারেন্ট আমরা একটু করে দেখব। তো আমি বসে দিচ্ছি। আচ্ছা, এই অংশটা মুছে দিই আমরা। দেখি 20 নম্বর অঙ্কটা আমরা করি। নাম্বার 20, যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 3। আমরা এখানে লিখতে পারি, খেয়াল করো এটা কেন ডিফারেন্ট অঙ্ক। একটু আগে যে অঙ্ক দুটা বা তিনটা অঙ্ক আমরা করেছিলাম, বাম পক্ষে শুধু একটা পদ ছিল, তাই না? কিন্তু এখানে দুইটা অংশ আছে, মাঝখানে যোগ চিহ্ন আছে। হ্যাঁ, তাহলে যোগ চিহ্ন থাকলে আমরা কি করব, এবং 2 টু দি পাওয়ার 1 মাইনাস x কে আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x। দেখো, এখন কারণ ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হয়, যেহেতু 1 মাইনাস x পাওয়ার বিয়োগ আছে, তার মানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 ডিভাইড 2 টু দি পাওয়ার x। আচ্ছা, ইকুয়ালস টু 3। এখন দেখো 2 টু দি পাওয়ার x এখানে আছে, এখানে আছে। আমরা নতুন একটা চলক ধরে নিতে পারি যে 2 টু দি পাওয়ার x এর মানকে আমরা a ধরে নিলাম।
তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস 2/a ইকুয়াল টু 3। এটাকে a ধরেছি, এটাকে a ধরেছি। এখন যদি আমি a কে লসাগু নেই, a স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 3, বা a স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 3a, আর গুণ করলাম। এখন 3a কে বাম পক্ষে নিয়ে আসলাম, ডান পাশে 0 করলাম। কেন? দেখতেই পাচ্ছ এটাকে এখন উৎপাদক করা যাবে। তো উৎপাদক আমরা করি। উৎপাদক নিশ্চয় করেছো 3.1-এ। 2কে করতে হবে, মাঝখানে 3 মিলাতে হবে, তার মানে 2 × 2, 2a মাইনাস a প্লাস 2 ইকুয়ালস টু 0, বা a যদি আমরা কমন নেই তাহলে এখানে 2 থাকবে, আর এখানে একটা 1 মাইনাস 1 কমন গেলে a মাইনাস 2 থাকবে। কেন? -1 এর জন্য +2টা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখন a মাইনাস 2 আর a মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখনো কিন্তু আমাদের অঙ্ক শেষ হয়নি। কেন? কারণ আমাদের চলকটা ছিল 2 টু দি পাওয়ার x যুক্ত চলক, আমরা ধরেছিলাম a অঙ্কের সুবিধার্থে। আমরা এখন মানটা বসিয়ে দিব। সুতরাং দেখো, হয় a মাইনাস 2 ইকুয়ালস টু 0, বা a সমান সমান 2, আর a এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x। আমরা মনে মনে 1 লিখতে পারি, 2 এর পাওয়ার 1। তার মানে এখন বেস দুটো সমান হয়েছে দুই পক্ষে, সুতরাং পাওয়ার ইকুয়ালস টু পাওয়ার, মানে কি x ইকুয়াল টু 1। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় অংশ, অথবা a মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা a সমান সমান 1, এর মান 2 টু দি পাওয়ার x, আর 1 এর জায়গায় আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 0, কারণ আমরা জানি কোনো পাওয়ার যদি 0 হয় কোনো সংখ্যার উপর, তার মান 1 হয়। তো যেহেতু বাম পক্ষের বেসটা 2 আছে, তার মানে 2 এর উপর পাওয়ার 0 দিলাম, তার মানে x ইকুয়ালস টু 0। তাহলে নির্ণয় সমাধানটা কি আসতেছে আমাদের? নির্ণয় সমাধান x সমান সমান 0,1। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের 20 নাম্বার পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। খুবই সোজা, তবে বাসায় প্রতিদিন একটি নির্দিষ্ট সময় তুমি অঙ্কের পেছনে ব্যয় করতে হবে, যে আমি আজকে এতটুকু করবো, তাহলে দেখবে অঙ্কের প্রতি তোমার ভীতিটা থাকবে না। তো আশা করি সবাই আজকে আমার ক্লাসটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে বাকি যে দুটো অঙ্ক আছে সৃজনশীল অঙ্ক দিয়ে এই চ্যাপ্টার করব, এবং এই চ্যাপ্টার তাহলে শেষ হয়ে যাবে, তার 4.2 যাব। এই হচ্ছে আমাদের 4.1। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।